আর চতুর্থ আরেকটা প্রশ্ন, এটা নিয়েও একটা বিতর্ক। উনি জীবনের শেষ পর্বে, বিশেষ করে আমি সেই জায়গাটায় পরে আসবো, উনি এক ধরনের বিকল্প মার্ক্সবাদের কথা উনি বলেছেন। এই বিকল্প মার্ক্সবাদটা বলতে উনি ঠিক কি বুঝিয়েছেন, এই বিকল্প মার্ক্সবাদের চেহারাটা কি, এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক বা একটা প্রশ্ন আছে। তো আমি এইবারে এসে যাচ্ছি পরের যে প্রশ্নটা, পরের যে বিষয়তে, আমি একটা একটা করে এই বিষয় আমি মূলত আজকের আলোচনায়, কারণ লুকাস একটা বিশাল মানে একটা পরিসর, এবং এটা কোনো মতেই সম্ভব নয় নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট পরিসরের মধ্যে লুকাসের সবকিছু আলোচনা করা। আমি মূলত বলতে পারেন চারটে বিষয় আমি আপনাদের সামনে রাখবার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে মার্ক্সবাদ সম্পর্কে লুকাসের ভাবনাটা কি কি ছিল, এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে স্তালিনবাদের সঙ্গে লুকাসের সম্পর্কটা কি ছিল। তৃতীয়ত হচ্ছে যে লুকাস কি ধরনের বিকল্পর কথা ভেবেছিলেন, তার একটা যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করব। আর চতুর্থ হচ্ছে লুকাসের সামগ্রিক ভাবনা তাৎপর্যটাই বা কি ছিল। এই চারটে বিষয় যদি আমরা মাথায় রাখি, আমি এগুলোকেই একটু ভেঙে ভেঙে আপনাদের কাছে বলবার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা, এবং এই নিয়ে প্রচুর বই পত্র লেখালেখি অনেক কিছু হয়েছে, যারা লুকাস নিয়ে গবেষণা করেছেন তারা নিজেরাও এই নিয়ে তাদের মধ্যে যে খুব একটা সহমত আছে বা মতৈক্য আছে তা নয়। কিন্তু প্রথম যে কথাটা মাথার মধ্যে রাখা দরকার, লুকাস কিন্তু গোড়ার দিকে, আমি আগেই বলেছি 1885-তে তার জন্ম, লুকাস গোড়ার দিকটায়, অর্থাৎ লুকাস নিজেও যে কথাটা বলছেন, মোটামুটি ধরতে পারেন 1917 সালে রুশ বিপ্লবের সময় পর্যন্ত লুকাসের জীবনের যে প্রথম পর্ব, সেই পর্বে কিন্তু তার মার্ক্সবাদী একটা খুব বলা যেতে পারে, মার্ক্সবাদের সঙ্গে তার খুব একটা পরিচয় ঘটেছে, তার লেখার মধ্যে খুব মার্ক্সবাদের প্রভাব রয়েছে, এই কথা কিন্তু আমরা খুব একটা বলতে পারবো না। বরং এখানে একটা কথা খেয়াল রাখার দরকার, সেটা হচ্ছে লুকাস যদিও হাঙ্গেরিতে জন্মেছিলেন, হাঙ্গেরিতেই তার শিক্ষা দীক্ষা, কিন্তু লুকাসের যে বৌদ্ধিক যে বিকাশ, সেই বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে আর তার যে ওপরে যে প্রভাবটা পড়েছিল, সেটা হচ্ছে সেই সময়কার, অর্থাৎ 19 শতাব্দীর শেষ বা 20 শতাব্দীর শুধু গোড়ায় নয়, গোটা 20 শতাব্দী জুড়েই জার্মান যে দর্শন, জার্মান যে বলতে পারেন বুদ্ধিজীবীদের যে ভাবনা, এর একটা বিরাট প্রভাব তার উপর পড়েছিল। এবং এটাও একটু আমাদের খেয়াল রাখা দরকার। এবং লুকাসের যে আর্কাইভের কথা, তার যে সংগ্রহশালার যেসব জিনিসের আমরা এখন জানতে পারছি যে এইগুলো তার সংগ্রহের মধ্যে ছিল, তার চিঠিপত্র যেগুলো পাওয়া যাচ্ছে ইন্টারনেটে, আমরা যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন তাতে দেখা যাচ্ছে তার বহু ম্যানুস্ক্রিপ্ট, বহু লেখা, বহু বলতে পারেন লেখার খসড়া, শুধু খসড়া নয়, মানে মূল যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বই, সেগুলো কিন্তু তিনি লিখেছিলেন জার্মানি। তার বেশ কিছু লেখা হাঙ্গেরিয়ানে আছে, কিন্তু বেশ অনেকগুলোই, যেমন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বই হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসিয়াসনেস, 1923 সালে লেখা, এটা অন্যতম, তাকে নিয়ে যে বড় বিতর্ক তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল এই বইটি প্রকাশিত হওয়া। তো হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসিয়াসনেস বইটি কিন্তু জার্মানি লেখা। তো এই যে জার্মান সংস্কৃতি, জার্মান বুদ্ধিজীবীদের যে প্রভাব তার উপরে, লুকাসের উপরে, এটা তাকে প্রায় সারা জীবন আচ্ছন্ন করে রেখেছে। লুকাস একটা সময় ঠাট্টা করে এক জায়গায় বলেছিলেন, তাকে অনেকে এই ধরনের কথা যার জীবনের বিভিন্ন সময়
তিনি তাকে প্রশ্ন মুখোমুখি হতে হয়েছিল। তাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, আপনি নিজে হাঙ্গেরিয়ান হয়ে তো আমরা দেখছি যে আপনার বেশিরভাগ গুরুত্বপূর্ণ লেখাপত্র এগুলো সবই জার্মান ভাষায়, এর ব্যাখ্যাটা কি, কারণটা কি? তো লুকাস বেশ ঠাট্টা করে তাকে বলেছিলেন যে আসলে দর্শনের বিষয়ে যদি সত্যিই গুরুত্বপূর্ণ কিছু লিখতে হয় তাহলে সেটা হাঙ্গেরিয়ানে লিখবো, এটা ভাবাটা মানে আমার পক্ষে প্রায় খুবই কষ্টকর ব্যাপার। দর্শনের বিষয়ে যদি লিখতে হয় তাহলে এটা জার্মান ভাষাতেই, জার্মানি সেটা লেখা উচিত। এটা হাঙ্গেরিয়ানে দর্শন সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ লেখাটেখা, এটা আমার পক্ষে খুব একটা মানে কষ্টকর ব্যাপার। এই ভাবাটাই খুব কষ্টকর। তো এখন এইবারে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রাক মার্ক্সীয় যে পর্ব, এই পর্বে লুকাসের ভাবনাটা ঠিক কিরকম ধরনের ছিল, বা যদি এরকম একটা প্রশ্ন ওঠে যে এই সময় লুকাসের ভাবনা কেন্দ্রবিন্দুটাই বা কি ছিল, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দিকটা লুকাসকে গভীরভাবে প্রভাবিত করেছিল, যে ভাবনাটা লুকাসকে কিন্তু, এবং এখানে একটা খেয়াল রাখার দরকার যে লুকাসের সারা জীবনে অনেক টানাপোড়েনের ভেতর দিয়ে তিনি গেছেন। তিনি এক দেশ থেকে আরেক দেশে তাকে ছুটে বেড়াতে হয়েছে, তাকে আত্মগোপন করতে হয়েছে, তাকে অনেক রকমের কষ্ট, অনেক রকমের অন্যায়, অবিচার, এসবের ভেতর দিয়ে তিনি গেছেন। এবং একটা সময় লুকাস এরকম কথা তিনি বলেছেন তার বক্তব্যের মধ্যে, তার জৈবনিক যে সমস্ত ভাবনা তার মধ্যে এরকম ধরনের কথা আছে। তিনি বলেছেন যে দুটো কথা। একটা বলেছেন যে আমি হচ্ছি সেই ব্যক্তি যাকে মানুষ, আমার বন্ধুরা, আমার সহকর্মীরা, আমার চারপাশে যারা ছিলেন তারা আমাকে ভুল বুঝেছেন। এটা উনি একাধিকবার বলেছেন। এবং আমাকে এই যে ভুল বুঝলেন আমাকে অনেকে, আমি এই ভুল বোঝাবুঝির আমি শিকার হয়ে গেলাম। এই একটা কথা তিনি বারবার করে বলেছেন তার অনেক বক্তব্যের মধ্যে। আর আরেকটা জিনিস উনি নানাভাবে সেটা বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে, এবং এটা লুকাসের লেখার মধ্যে, তার বক্তব্যের মধ্যে, তার যে সাক্ষাৎকার তার মধ্যে এটা আছে, নানাভাবেই সেটা পরিস্ফুট হয়েছে। সেটা হচ্ছে যে মানবতাবাদ, মানুষ এবং নৈতিকতা। উনি এরকম কথা বলেছেন তার সাক্ষাৎকারের ভেতরের মধ্যে, যে আসলে আমার এই যে মার্ক্সবাদের প্রতি আমি আকৃষ্ট হলাম, তার পেছনে একটা খুব বড় কারণ ছিল যে তার নৈতিক ভাবনা, তার নৈতিকতা। এইটা কিন্তু লুকাসকে বারবার করে লুকাসের চিন্তার মধ্যে এসছে। লুকাসের খুব গোড়ার দিকের লেখা, আমি একটু পরে যেখানে আসবো, সেখানে তার লেখার মধ্যেই এটা আছে যে মরাল মিশন অফ দ্য কমিউনিস্ট পার্টি, যে কমিউনিস্ট পার্টি তার নৈতিক যে ভাবনা, যে নৈতিকতা, এবং তার সঙ্গে জড়িয়ে গেছে একদিকে হচ্ছে নৈতিকতা, আরেক দিকে হচ্ছে রাজনীতি। এবং রাজনীতিটাকে তিনি দেখছেন কিন্তু নৈতিকতার দৃষ্টিকোণ থেকে, রাজনীতি করার জন্য রাজনীতি তা নয়। ফলে এই নৈতিকতা এবং রাজনীতি, এই দুটো জিনিস কিন্তু তার চিন্তা ভাবনার মধ্যে জড়িয়ে গেছে। এবং এই নৈতিকতা, রাজনীতির এই দুটোকে একত্র করে উনি এক ধরনের একটা মানবতাবাদী আদর্শ, মানবতাবাদের জয়ধ্বনি করা, এইটা বারবার করে লুকাসের চিন্তার মধ্যে এসছে। আমি কেন এই কথাগুলো বলছি, তার কারণ হচ্ছে ওর যে প্রাক মার্ক্সীয় পর্ব, সেই প্রাক মার্ক্সীয় পর্বে যে লেখাগুলো পাওয়া যায়,
সেই লেখার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ বই হচ্ছে সোল অ্যান্ড ইটস ফল, থিওরি অফ দ্য নভেল। এগুলোর মধ্যে আমরা যে বক্তব্যগুলো পাচ্ছি তা থেকে একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে জার্মান বলতে পারেন সংস্কৃতির মধ্যে এই যে মানবতাবাদী আদর্শ, এই মানবতাবাদী আদর্শটাকে উনি ধরার চেষ্টা করছে, এবং এই মানবতাবাদী আদর্শটাকে ধরতে গিয়ে ওর কাছে বারবার করে এরকম একটা জিনিস মনে হচ্ছে, দুটি মানুষ, দুটি ব্যক্তিত্ব তার উপরে প্রভাব বিস্তার করছে এই সময়, তাদের লেখাপত্র প্রভাব বিস্তার করছে এই অর্থে যে তাদের লেখাগুলোকে উনি খুব গুরুত্ব দিয়ে করছেন, কিন্তু তাদের লেখার মধ্যে ওনার যে সমস্যা, সেই সমস্যার সমাধান সূত্র উনি পাচ্ছেন। সে দুজন ব্যক্তিত্বের একজন হচ্ছেন ম্যাক্স ওয়েবার, আরেকজন হচ্ছেন গের্গ জিমেল। জিমেল এবং ম্যাক্স ওয়েবার এই দুজনের লেখা দ্বারা উনি প্রভাবিত হচ্ছেন, কিন্তু উনি এদের লেখার মধ্যে সমস্যাটার কোনো উত্তর খুঁজে পাচ্ছেন। তাদের লেখার মধ্যে উনি যেটা বারবার করে দেখছেন যে দুজনের লেখাতেই দুজনে দুভাবে আধুনিকতার বা আধুনিক সমাজে যে সমস্যা, সে সমস্যাটাকে ওরা ধরার চেষ্টা করছেন। সেটা হচ্ছে কি, যেমন ম্যাক্স ওয়েবারের লেখায় সেটা হচ্ছে আমলাতন্ত্রের যে সমস্যা, এবং আমলাতন্ত্রের ধাক্কায় বা আমলাতন্ত্রের বলা যেতে পারেন যে প্রভাবে আমরা যে যে সমাজ দেখছি, যে ব্যবস্থা দেখছি, সেই ব্যবস্থার মধ্যে যেন এক ধরনের ভীষণ রকমের এই নিয়মনিষ্ঠতা এটা বজায় রাখতে গিয়ে আমরা ভীষণ যান্ত্রিক হয়ে পড়ছি। এই যে যান্ত্রিকতা, আধুনিকতার যে আধুনিক মানুষের আধুনিক জীবনের একটা বড় ব্যাপার হচ্ছে এক ধরনের যান্ত্রিক ভাবনা চিন্তা, যা থেকে মানুষ হারিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা তাকে ভাবাচ্ছে। জিমেলের লেখার মধ্যেও এই প্রশ্নটা আসছে বারবার করে, যে মানুষ যেন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা গোটা মানুষ, এই ভাবনাটা এর কোনো দিশা আমরা কোথাও পাচ্ছি না। এর থেকে ওনার আরো একটা জিনিস মনে হচ্ছে যে আমরা বড্ড বেশি প্রযুক্তি নির্ভর, আমরা বড্ড বেশি প্রযুক্তিকে নিয়ে ভাবা, এগুলো আমাদের ভাবাচ্ছে, কিন্তু এর বিকল্পটা ঠিক কি হবে সেটা কিন্তু ওয়েবারের লেখার মধ্যে পাচ্ছি না, জিমেলের লেখার মধ্যে পাচ্ছি। এইরকম একটা অবস্থায় 1917 সালে রুশ বিপ্লব হয়ে যাচ্ছে, এবং তার পরে পরেই হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে, লুকাচ কমিউনিস্ট পার্টির সদস্য হচ্ছে, এবং রুশ বিপ্লব তার কাছে একটা মনে হচ্ছে একটা মুক্তির দরজা খুলে দিচ্ছে। তার মনে হচ্ছে যে এইবার আমি আমার প্রশ্নের উত্তরটা পাচ্ছি। সেই প্রশ্নটা কি, যে আধুনিকতা বা আধুনিক জীবন বা আধুনিক সমাজ মানুষকে মানুষের এক ধরনের খণ্ডীকৃত অস্তিত্বের কথা বলে। মানুষ খণ্ড হয়ে যাচ্ছে, পূর্ণ মানুষের বিকাশ আধুনিক সমাজে সম্ভব নয়। তো এই পূর্ণ মানুষের বিকাশ যদি ঘটাতে হয়, তাহলে সমাজতন্ত্রই হচ্ছে একমাত্র রাস্তা। একটা কথা খেয়াল রাখা দরকার, এই যে পূর্ণ মানুষের ভাবনা, একটি মানুষের পূর্ণাঙ্গ বিকাশের ভাবনা, এইসব কথা, এইসব ভাবনা লুকাচের মধ্যে চলে আসছে কিন্তু 1918, 19, 20, 21 এইরকম সময়। এবং যখন এই ভাবনাগুলো হচ্ছে তার লুকাচের চিন্তায়, আমাদের খেয়াল রাখতে হবে তখনও কি পর্যন্ত কিন্তু মার্কসের ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস অফ 1844 তখনও পর্যন্ত কিন্তু অজানা। আমাদের কাছে কিন্তু
মানে তখনও পর্যন্ত তার কোনো পরিচয় ঘটেনি। লুকাচ, লেনিন কেউই জানতেন না লুকাচ মার্কসের এই 1844 এই পাণ্ডুলিপির কথা, যেখানে মার্কস এই পূর্ণাঙ্গ মানুষ, পূর্ণ মানুষের বিকাশ, এই কনসেপ্ট অফ দ্য হোল ম্যান, এই প্রশ্নগুলো যখন মার্কস, তার আগেই কিন্তু লুকাস তার মতো করে এই ভাবনার দ্বারা তার পালিত হচ্ছে। এইটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখার দরকার। এবং এর পরে পরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে 1923 সালে লুকাচ তার কতকগুলো প্রবন্ধ মিলিয়ে বই প্রকাশ করলেন, হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসিয়াসনেস। এবং একই সঙ্গে এই 1923 সালে আলাদাভাবে কার্ল কর্সের বই প্রকাশিত হচ্ছে, মার্কসিজম এন্ড ফিলসফি। এবং এই যে বইটি বেরোলো, প্রকাশিত হলো, এই বইটি প্রকাশিত হওয়ার পরে পরে লুকাচকে প্রবল এবং অত্যন্ত কঠিন সমালোচনার সম্মুখীন হতে হয়। এবং শুধু লুকাচকে নয়, লুকাচ এবং কর্স দুজনের ওপরেই প্রবল তীব্র সমালোচনা খড়গ নেমে আসে। সেই সময় তৃতীয় আন্তর্জাতিক বা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বা কমিন্টার্ন, তার সেই সময় অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জিনোভিয়েভ, সোভিয়েত কমিউনিস্ট পার্টির, তিনি এবং হাঙ্গেরিয়ান কমিউনিস্ট পার্টির তরফ থেকে তখন তিনি কমিউনিস্ট পার্টির সেক্রেটারি বেলাকুন, এই বেলাকুন, জিনোভিয়েভ, বুখারিন, এরা প্রায় একযোগে এই লুকাচের এই বইটিকে আক্রমণ করেন। এবং এই আক্রমণের মূল কথা ছিল একটাই, সেটা হচ্ছে এখানে লুকাচ মার্ক্সবাদের যে ব্যাখ্যাটি দিয়েছে এটা মার্ক্সবাদ বিরোধী, কারণ এটা হচ্ছে এক ধরনের হেগেলীয় মার্ক্সবাদ। হেগেলের চিন্তার দ্বারা এই লুকাচের এই ভাবনা আচ্ছন্ন, এবং এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এবং সমালোচনাটা এতটাই তীব্র হয় যে লুকাচ বাধ্য হন বইটিকে প্রত্যাহার করে নিতে। সেই বই, সেই যে প্রত্যাহারিত হলো, তাহার পরে কিন্তু এই বইটির আর কোনো খোঁজ পাওয়া যায় না। এই বইটি প্রকাশিত হয় লুকাচের মৃত্যুর কয়েক বছর আগে, 1967 সালে। এবং 1967 সালে যখন প্রকাশিত হলো, তখন লুকাচ একটি নতুন করে একটি ভূমিকা নেন, তাতে তিনি অনেক কথা বলেছেন, আমি সেই প্রসঙ্গে পরে আসছি। এখন এতদিন পর্যন্ত আমরা এটাই জানতাম যে লুকাচের এই বইটি হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসিয়াসনেস 1923 সালে প্রকাশিত। এটা লুকাচ নিজেই বলেন যে হ্যাঁ, আমি ভুল স্বীকার করছি। অর্থাৎ আমরা ইংরেজিতে যাকে কনফেশন বলি, তো লুকাচ সেটা মেনে নেন যে হ্যাঁ, আমি ভুল করেছি, আমার এই বইটা হচ্ছে মার্ক্সবাদ থেকে এক ধরনের বিচ্যুতি, আমি সেই জন্য বইটা প্রত্যাহার করে দিচ্ছি। এতদিন পর্যন্ত আমরা এটাই জানতাম। কিন্তু সাম্প্রতিককালে, এবং এটাও এখানে বলার দরকার যে এই হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসিয়াসনেসের লুকাচের এই যে ভাষ্য, এই যে বক্তব্য, এটা নিয়েই লুকাচকে প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছে। লুকাচকে নিয়ে পরবর্তীকালে বলতে আমি এটা বলতে চাইছি, সেটা হচ্ছে যে ধরুন 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশক পর্যন্ত লুকাচকে নিয়ে যা লেখালেখি হয়েছে, আমরা ইংরেজি ভাষায় যেসব লেখাপত্রের সঙ্গে আমরা পরিচিত হয়েছি, সেখানে সব জায়গাতেই লুকাচকে এই বইটা ধরেই তাকে সমালোচনা করা হয়েছে যে তিনি এইভাবেই ওই সময়কার সোভিয়েত জমানার সঙ্গে, ওই সময়কার যে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন, এটা একেবারেই বলা যেতে পারে সোভিয়েত নিয়ন্ত্রিত ছিল,
এবং পরবর্তীকালে যে স্টালিন জমানা, লেনিন মারা গেছেন 1924 সালে, তারপর থেকে 1953 সাল, দীর্ঘ কয়েক দশক সেই জমানা, তাকে যা করতে বলা হয়েছে তিনি তাই করেছেন, তিনি সেটা মেনে নিয়েছেন। সুতরাং তিনি এক অর্থে হচ্ছেন, তিনি স্টালিন জমানার সঙ্গে তিনি একটা আপোষ করে নিয়েছেন। এটাই আমরা এতদিন জানতাম। কিন্তু তারপরের যে একটা চমকপ্রদ ঘটনা ঘটে, সেই তথ্যটা আমরা প্রথম পাচ্ছি 2000 সালে। একটি বই প্রকাশিত হয়, মূল হাঙ্গেরিয়ান থেকে সেটি ইংরেজিতে অনুবাদ হয়ে বইটি আমাদের হাতে আসে, ইংরেজিতে প্রকাশিত হচ্ছে 2000 সালে। বইটির নাম হচ্ছে টেইলিজম অ্যান্ড দ্য ডায়ালেকটিক, এবং তার সঙ্গে একটি ছোট্ট বলা যেতে পারে আরেকটি ছোট্ট সাবটাইটেল আছে। এখানে বলা হচ্ছে ইন ডিফেন্স অফ হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসিয়াসনেস। এখন আজকের দিনে লুকাচের হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসিয়াসনেস নিয়ে আলোচনা করতে গেলে এই বইটির সম্পর্কে আমাদের একটু জানা দরকার। যেটা আমরা জানতে পারছি, মানে এখন যে জিনিসটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে লুকাচের মৃত্যুর অনেক পরে, উনি মারা গেছেন 1971 সালে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে, যখন বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি, মহাপেজখানা, সংগ্রহশালা, দলিল দস্তাবেজ সেই সব দেশে ফেরত দিয়ে দেওয়া হলো, বা সেই সব দেশের তরফ থেকে এগুলো ফেরত চাওয়া হলো, এইরকম একটা পরিস্থিতিতে লুকাচের বহু কাগজপত্র, কারণ উনি মস্কোতে দীর্ঘদিন ছিলেন, অর্থাৎ ওনার এই মস্কো বাসের সময় ওনার লেখা কাগজপত্র, দলিল, সবকিছু, দলিল দস্তাবেজ, তার পাণ্ডুলিপি, বিভিন্ন লেখা, এগুলো মস্কোতে এগুলো ছিল। সেই কাগজপত্র হাঙ্গেরিতে ফেরত আসে, এবং হাঙ্গেরির বুদাপেস্টে লুকাচ আর্কাইভ, যেটা দিয়ে আমি শুরু করলাম, লুকাচ আর্কাইভে দুজন হাঙ্গেরিয়ান গবেষক লুকাচের এই কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে একটি পাণ্ডুলিপি তারা উদ্ধার করেন, এবং সেই পাণ্ডুলিপিটা 57 পৃষ্ঠার একটি টাইপ করা পাণ্ডুলিপি।